পারলে এরকম এক একটা দিন তোমার বাড়ির সবাইকে উপহার দিও, তাহলে হয়তো সেই মানুষগুলো আর কটা দিন বেশি বেঁচে থাকার কথা ভাববে। বৌদি, কেঁদো না, কেঁদো না। কাঞ্চ বৌদি ভাই, আমার গান যদি তোমাদের এতটা কাঁদায় তাহলে তাহলে তো আমার গান গাওয়াই উচিত না, আমার গলা থেকে সুর বার করাই উচিত না। আমি 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 কন্ট্রোল করতে পারিনি নিজেকে। দাদা ভাইয়ের কথা মনে পড়ে গেল, তাই প্রত্যেকটা কান্নার কষ্ট আলাদা হয় ছোট। এই কান্নার যেরকম কষ্ট আছে সেরকম হারিয়ে যাওয়ার দিন আছে। হারিয়ে যাওয়ার দিনগুলোর মুহূর্ত আছে, আবার আজকের দিনের আনন্দ আছে। দেখো, যে চলে গেছে তাকে তো আর পাবো না, কিন্তু যে আছে সে যেন আমাদের সঙ্গে থাকে। তার জন্য যেন আমাদের বাড়তি কোনো চিন্তা না হয়। আমাদের কথা বাদ দাও, বাবা মার কথাটা ভাবো ছোট। ছোট রে, দেখ আর নিজের কোনো বিপদ বাধাস না বাবা। তোর বড়দার চলে যাওয়ার স্মৃতি প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে বেড়ায়। আর কোনো উদ্বেগ আমি নিতে পারবো না রে। দেখ, তোর যদি কোনো বিপদ হয় তুই আমাকে বল না বাবা, আমাকে বল না। দেখ, আমি যতক্ষণ বেঁচে আছি প্রাণপণ তোকে আগলে রাখবো বাবা। বল না ও ছোট। বাবা, আমার জীবনটা অলরেডি এমন একটা দিকে চলে গেছে যে তুমি চাইলেও আমায় আড়াল করতে পারবে না বাবা। ছোট, মানুষ চাইলে সব করতে পারে, যেমন পায়ে পায়ে হেঁটে অন্ধকারের দিকে এগিয়ে যেতে পারে, তেমন পায়ে পায়ে হেঁটে সেই অন্ধকার থেকে আলোর দিকেও আসতে পারে। হ্যাঁ, হয়তো যাওয়ার থেকে ফিরে আসার পথটা কঠিন, কিন্তু মানুষই তো পারে কঠিন কাজ করতে। যে এত শোক সহ্য করেছে সে সেই শোক সহ্য করে অন্ধকারে তলিয়ে যাবে কেন? আলোর দিকে ফিরে আসতে পারবে না কেন? স্যার, প্রথমে তো আপনারা ওকে ক্লিন চিট দিয়েছিলেন, তারপরে এই মহিলার কথা আপনারা আবার। এক মিনিট, আপনি ইন্টারাপ্ট করছেন কেন? ওনার যা বলার উনি বলবেন। উনি তো নিশ্চয়ই এই ভদ্রমহিলার কথায় আপনার নির্দোষ ছেলেকে দোষী প্রমাণিত করে ফেলেননি। আপনারা কি কথাটা শুনবেন? দেখো, তোমাকে আজ শেষবারের মতন আমি ডেকেছি। আজকে যদি তুমি স্বীকার করো ভালো, আর যদি তুমি আজও না স্বীকার করো তাহলে কিন্তু তোমাকে অ্যারেস্ট করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমার ছেলে মেডিকেল স্টুডেন্ট, ওর কেরিয়ারটা এভাবে শেষ করে দেবেন না স্যার। আর আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে যাওয়া তার থেকে ভালো, তাই তো? আশ্চর্য, সবকিছু জানা সত্ত্বেও ও বলবে না। আন্টি বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি রিসোর্ট থেকে বাড়ি পাঠিয়ে দিতে বলেছিলাম, আর আমি কিছু বলিনি। আচ্ছা, বারবার এই মিথ্যে কথাগুলো তুমি কেন বলছো বলো তো? আমাকে বলতে দিন, তুমি যে লোকটির কাছে পাঠিয়েছিলে রিসোর্টে পাঠানোর জন্য, তার নাম্বারটা আমাকে তুমি দিয়েছিলে একটা মন বানানো মিথ্যে নাম্বার, যার কোনো অস্তিত্বই নেই।
আজও তুমি যদি মনে করো যেরকম একটা মিথ্যে নাম্বার আবার তুমি আমাকে দেবে, তাহলে কিন্তু তুমি ভুল করবে। আজ না হোক কাল আমি ঠিক নাম্বারটা খুঁজে বার করবই। তখন কিন্তু তুমি পার পাবে না। যদিও তুমি এখনো পার পাবে না, তখন তুমি আরো বেশি পার পাবে না। এরপর তুমি ঠিক করো তুমি কি করবে আজকের পর। স্যার বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। বাবা একটু বলো না ওনাদের, আমি সত্যি কিচ্ছু জানি না। আমি শুধু ওইটুকুই জানি। ওইটুকুই বা করেছিলে কেন তুমি? হ্যাঁ, কাল তো আপনি আপনার ছেলের হয়ে বাড়িতে এসে অনেক কথা বলে গেলেন। এবার একবারও প্রশ্ন করেছেন আপনার ছেলেকে যে কেন এই কাজটা করলো, কেন গাড়িতে তুলে আমার মেয়েকে একটা অন্য জায়গায় পাঠিয়ে দিল রিসোর্টে? হ্যাঁ, নাকি প্রশ্ন করার প্রয়োজন বোধ করেননি, নাকি এখনো বিশ্বাস করছেন না একটা মেয়েকে রিসোর্টে পাঠিয়ে দিল? এই তো আপনার ছেলে নিজের মুখে স্বীকার করলো সে রিসোর্টে পাঠিয়েছে। যে এত বড় একটা কাজ করতে পারে, যে একটা মেয়েকে জাস্ট এমনি তুলে নিয়ে গিয়ে রিসোর্টে পাঠিয়ে দিতে পারে, সে আরো অনেক বড় সর্বনাশ করতে পারে, সেটার ব্যাপারে কিন্তু আমার কোনো সংশয় নেই। আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমাদের নামটা বলতে হবে। তুমি যার গাড়ি করে ওকে পাঠিয়েছিলে তার নামটা বলো। আমি জানি না স্যার, আমি সত্যি বলছি আমি জানি না। তারপরেরটা আমি জানি না। যে ছেলেটাকে আমি বলেছিলাম সেই ছেলেটার তো কোনো পাত্তাই নেই। আচ্ছা তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা বলো তো ঠিক কি হয়েছিল ঘটনাটা? স্যার ও আমাদের বলেছিল দিঠি এলে দিঠিকে একটা রিসোর্টে পাঠাতে হবে, একটা রাত্রি আটকে রাখবে, তারপর পরের দিন সকালে ছেড়ে দেবে। তাতে তোমরা রাজি হলে কেন? স্যার আমরা অনেক কষ্ট করে লেখাপড়াটা করছি, আর ও আমাদের টাকার লোভ দেখিয়েছিল। আর আমরা ভেবেছিলাম কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না, তাই আমরা রাজি হয়ে গেছিলাম। ক্ষতি হচ্ছে না? তোমাদের কি মনে হচ্ছে এখনো ওর কোনো ক্ষতি হয়নি? না না স্যার, আমরা ওকে বলেছিলাম যে তুই দিটির এই ক্ষতিটা কেন করছিস। ও বলেছিল দিটি ওর অপমান করেছে অনেক, ও তার প্রতিশোধ নিতে চায়। এর থেকে বেশি ওর কোনো ক্ষতি করবে না। ওকে একদিন রিসোর্টে আটকে রাখতে চেয়েছিল, যাতে সবাই জানাজানি হলে ওর সম্বন্ধে অনেক কথাবার্তা বলে, ওকে সন্দেহ করে, এটাই চেয়েছিল স্যার। তারপর আমরা দিঠিকে একটা গাড়িতে তুলে দিই, আর সর্বজিৎ ওখানে ছিল, আরও একজন ছেলে গাড়ির মধ্যে ছিল, যে আমাদের চিনতেও পারেনি আর বুঝতেও পারেনি, যে ওর সাথে রিসোর্টেও ছিল, যে ওকে পরে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। এর থেকে বেশি আমরা কিছু জানি না স্যার। সেই ছেলেটিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো পলাতক। আজ না হোক কাল ওকে কিন্তু আমরা খুঁজে বার করবই। তোমার কল লিস্ট থেকে জানা গেছে যে যার হাতে তুমি মেয়েটিকে তুলে দিয়েছিলে সে আবার আরেকজনের কাছে ওকে হ্যান্ড ওভার করেছে। সেই ছেলেটিকে আমাদের খুঁজে বার করতেই হবে, এবং সেটা আমরা করবই। এখন ছেলেটিকে খুঁজে পাচ্ছি না, তার কারণ ছেলেটি ফোনটা অফ করে রেখেছে, তাই ওকে ট্র্যাক করতে পারছি না। আজ না হোক কাল ওকে কিন্তু আমরা ধরবই। আর তোমার সম্পর্কে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু আমার কাছে মজুদ আছে। এখনো যদি তুমি সত্যি কথা না বলো, তাহলে এরপরে কিন্তু আমার আর কোনো উপায় থাকবে না তোমাকে অ্যারেস্ট করা ছাড়া। ফোর্স কিন্তু বাইরে রেডি আছে। এবার তুমি ঠিক করো তুমি কি করবে। তুমি যদি এখনো কিছু না বলো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো না তোমার কি হতে চলেছে। ওরা তোমাকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে দেবে। যাও, কিছুদিনের জন্য জেলের ভাত খেয়ে এসো। তুই যা জানিস সব বলে দে অফিসারকে। তুই তো এর মধ্যে জড়িত নোস, এরা সবাই তো জানে, সবাই দেখেছে। তুই অনুষ্ঠানটায় ছিলি, এটা খুব সত্যি কথা। বাকি তুই তো আর কিছু জানিস না, সেটা কেন বলছিস না? কাকে ঢাকতে চেষ্টা করছিস? আরে বাবা, তুই একজনকে বলেছিলি ওকে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য, সে বাড়িতে নামায়নি, সেটা তার দোষ, তোর তো নয়। তুই তাকে কেন আড়াল করতে চাইছিস? তার নামটা বলে দে। তার নামও বলেছি, নাম্বারও দিয়েছি। উনি তো বলছে যে তার নাম্বারটা ট্র্যাক করতে পারছে না। এবার আমি কি করব? ওই ছেলেটি কার কাছে দিয়েছিল তার নাম্বারটা আমরা জানতে চাই। আমি তো আগের দিনই বলেছিলাম স্যার, হয়তো বর্ডারের কাছে কোনো একটা গ্রামে থাকতে পারে।